ভয়ের চোটে জ্বর এসে গিয়েছিল। সকালে উঠে ব্রেকফাস্টের পর মেডিসিন খেয়ে শুয়েছিলাম। সারাদিন ইফাজ আমার সাথেই ছিল। দুদিন পর আঙ্কেল আর আন্টি এসে ইয়াশকে নিয়ে গেলেন। সকালের দিকে আন্টি আঙ্কেল এসে কিছুক্ষণ আমার সাথে সময় কাটিয়ে বিকেলের দিকে ইয়াশকে নিয়ে চলে গেলেন। আন্টি আঙ্কেল যতক্ষণ বাসায় ছিলেন ততক্ষণই আমি গায়ে একটা শাল জড়িয়েছিলাম। এই গরমে শাল নেওয়াতে আন্টি অবশ্য জিজ্ঞেস করেছিলেন শাল কেন পরে আছি। আমি ঠান্ডা লাগার বাহানা দিয়ে কেটে পড়েছি। আন্টি আঙ্কেলকে ফ্ল্যাটে ঢুকতে দেখে ইয়াশের সে কি কান্না। আমাকে নিয়ে রুমে দরজা লক করে বসেছিল কতক্ষণ। আমি তো আন্টিকে সাফ জানিয়ে দিয়েছিলাম আপনারা একাই ঘুরে আসুন, ইয়াশকে অন্য কোনোদিন নিয়ে যাবেন। কিন্তু আঙ্কেলের ছেলেকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। যার জন্য আঙ্কেল নেটে সার্চ দিয়ে ইয়াশকে বিশাল বড় বড় ঝর্ণা, পাহাড়, চা বাগান, সমুদ্র আরও অনেক অনেক চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যময় প্লেস দেখিয়ে ইয়াশের উইক পয়েন্টে আঘাত করে ছলে বলে কৌশলে আমার কাছ থেকে নিয়ে গেলেন। আজ সন্ধেও তুলি আসেনি। রাতের কোনো আইটেম এখনো করা হয়নি। কিচেনে রান্না করার জন্য ঢুকতেই পেছনে পেছনে ইফাজও এলেন আমাকে পাহারা দিতে। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তরকারি রাঁধার জন্য সবকিছু প্রস্তুত করছিলাম। ইফাজ হঠাৎ শাড়ির আঁচল টান দিয়ে বললেন, টিয়া পাখি। হুম। মাঝে মধ্যে তোমার মুখ থেকে তুমি ডাক শুনতে ভীষণ মিষ্টি লাগে। সেই মুহূর্তে তোমাকে জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছে করে। এখন একটু লক্ষ্মী বউয়ের মতো তুমি করে ডাকো তো। আমি উনার হাত থেকে শাড়ির আঁচল টান দিয়ে বললাম, সম্ভব না, ছাড়ুন। বলেই আমি রান্নায় মন দিলাম। উনার দিকে তাকালাম না পর্যন্ত। এই মুহূর্তে উনার দিকে তাকালেই বিপদ। উনি শাড়ির আঁচল জোরে টান দিয়ে বললেন, এই বউ। আমি হাতের নাইফটা উনার দিকে তাক করে বললাম, গেট আউট। উনি নিজের বুকে হাত রেখে ভয় পেয়েছে এমন ভঙ্গিমা করে এক কদম পিছিয়ে গেলেন। সাথে সাথেই কাছে এসে আমার পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে গাল টেনে বললেন, এত বড় সাহস তোমার? উফ। দেখি ছাড়ুন। 12টা বাজাচ্ছেন কিন্তু রান্নার। উনি আমার কথার পাত্তা না দিয়ে আঁচল কোমরে গুজে দিয়ে বললেন, রান্নার সময় এভাবে কোমরে শাড়ি গুজে রান্না করতে হয়, জানো না? না তো। কোন বইয়ে লেখা আছে? তোমার বাবুদের বাবার বইয়ে লেখা আছে। সেখানে আরো অনেক কিছু লেখা আছে, যেমন ধরো ইফাজের বউকে পিন ছাড়া শাড়ি পরতে হবে, রাস্তায় বের হওয়ার আগে বউয়ের পেটিকোটের নাট টাইট করে বেঁধে। উনার কথা শেষ করতে দিলাম না। কনুই দিয়ে পেটে গুঁতো দিয়ে বললাম, অসভ্য একটা। আপনার এখানে থাকার কোনো রাইট নেই। বের হন কিচেন থেকে। ডাইনিং এ গিয়ে বসুন নয়তো টিভি দেখুন। বাকিগুলো শুনবে না? কথাটা বলেই উনি আমার গাল চেপে ধরে জাস্ট আমার মাথা উনার দিকে ঘুরিয়ে ঠোঁটে একটা চুমু খেয়ে বসলেন, সাথে কামড় ফ্রি। আমি আহ বলে চিৎকার দিতেই ইফাজ হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটে মালিশ করে দিয়ে বললেন, সরি, টিয়া পাখি। আমি উনাকে জোর করে কিচেন থেকে বের করে দিলাম। এতক্ষণে অর্ধেক রান্না হয়ে যেত। কিচেনের দরজা লাগিয়ে রান্নায় মনোযোগ দিলাম। আধা ঘন্টার মধ্যে রান্না শেষ করে ডাইনিং এ খাবার পরিবেশন করে উনাকে ডাকলাম। উনি টিভি দেখছিলেন ড্রয়িং রুমে। ডাইনিং এ এসে একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে প্লেটে ভাত তরকারি মাখিয়ে এক লোকমা আমার মুখের সামনে ধরে বললেন, হা করো। আমি একাই খেতে পারবো। আপনি আগে শুরু করুন। অনেক করেছো, আর না। রান্নাটা আমি পারলে এইটুকুও করতে দিতাম না। নাও, হা করো। আমি পাশের চেয়ারটা টেনে বললাম, বসুন আগে। উনি চেয়ারে বসে আমাকে খাওয়াতে শুরু করলেন। উনিও খাচ্ছেন, আমাকেও খাইয়ে দিচ্ছেন। এভাবে আরো এক প্লেট ভাত নিয়ে সেটাও খাইয়ে দিলেন। উনার ভাষ্য মতে, এতক্ষণ আমরা খেয়েছি, এখন বাবুরা খাবে। এক প্লেট ভাতই এতদিন খেতাম না, ওদের জন্য এখন নিয়ম করে 2 প্লেট খেতে হয়। ঘুমানোর সময় হঠাৎ আম্মুর ফোন আসলো। এত রাতে কেন? আমি রিসিভ করে সালাম দিয়ে বললাম, কেমন আছো? ভালো আছি। একটা কথা বলতে ফোন দিলাম। হুম, বলো। পরশু তো তোর আব্বু চলে যাচ্ছে, তো কাল যদি সময় করে ইফাজকে নিয়ে আসতি ভালো হতো। কালই? হুম। আচ্ছা, দেখি। আচ্ছা তাহলে রাখি, খোদা হাফেজ।
খোদা হাফেজ। ফোনটা ঢিল মেরে বিছানার মাঝখানে ফেলে দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম, যাওয়াটা কি ঠিক হবে নাকি না। পেটের দিকে একবার তাকালাম, বোঝা যায় কি? যাচ্ছে তো বোঝা। আমি দ্রুত বেড থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখলাম, যাচ্ছে বোঝা। একটা শালি ইউজ করতে হবে, তাহলে আর কেউ টের পাবে না। আর নাফিসা তো আছেই, ম্যানেজ করতে পারবে। উনি রুমে ঢুকে আমার কাণ্ড দেখে বললেন, ঘুরে ঘুরে কি দেখছো? আমি মিররের ভেতর দিয়ে উনাকে কাছে ডাকলাম। উনি কাছে এসে জিজ্ঞেস করলেন, কি? দেখুন তো, আমাকে বোঝা যায় নাকি? উনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, মানে? আব্বু পরশু চলে যাবে। একটু আগে আম্মু কল করে কাল আপনাকে নিয়ে আব্বুর সাথে দেখা করার জন্য বাসায় যেতে বলল। সেটাই দেখছিলাম, বোঝা যায় নাকি? আচমকা উনি আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, আজ সকালে আব্বু আম্মুকে যেভাবে বোকা বানালে সেভাবে নাফিসা বাদে অন্য সবাইকে বোকা বানাবে। ইফাজ পেটে হাত রেখে বলল, কিন্তু ম্যাডাম, আমার সোনামনিরা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এখন কাউকে বোকা বানানো সহজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে কালকের কথা কাল দেখা যাবে। অনেক রাত হয়েছে, ঘুমাতে চলো। বলেই কোলে তুলে নিলেন। বেডের অপোজিট সাইডে এসে আমাকে বেডে নামানোর আগেই আমি বলে উঠলাম, প্লিজ, এখনই না। কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটুন, ভালো লাগে খুব। ইফাজ আমার নাকের সাথে নাক ঘষে বললেন, ওরে আমার দুষ্টু মহারানী রে। উনার কথাটা শুনে আমি হেসে ইফাজের পরনের শার্ট আঁকড়ে ধরে উনার বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম। ইফাজ আমাকে নিয়ে হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরপর সামান্য উপরে তুলে ঠোঁটে চুমু খাচ্ছেন। এটা নাকি উনার ফি? আমি কিছুই বলছি না। যতবার উনি কাজটা করছেন ততবারই আমার ঠোঁট প্রসারিত হচ্ছে। কলিং বেলের শব্দে সকালে ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে ইফাজকে দেখতে পেলাম না। ওয়াশরুমে মনে হয়। আমি বেড থেকে নেমে মেইনডোরের দিকে পা বাড়ালাম। তুলি কলিং বেল বাজাচ্ছে। মেইনডোর খুলতেই তুলি মিষ্টি একটা হাসি দিয়ে সালাম দিল। প্রত্যুত্তরে আমিও হেসে সালামের উত্তর নিলাম। তুলি কিচেনে চলে গেল। আমি রুমে এসে ওয়াশরুমে নক করে ইফাজকে তাড়াতাড়ি বের হতে বললাম। ভেতর থেকে উনি জবাব দিলেন, খোলা আছে, ঢুকে পড়ো। আমি দরজা হালকা খুলে দেখলাম ইফাজ হাই কমোডের ঢাকনার উপর বসে বসে ব্রাশ করছেন। ছি, কি বিচ্ছিরি অবস্থা। আমি চোখ রাঙিয়ে বললাম, এটা কি ব্রাশ করার জায়গা? উনি হেসে বললেন, আমি তো প্রতিদিন এই স্টাইলেই ব্রাশ করি। আমি ওয়াশরুমের ভেতরে ঢুকে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বললাম, দেখি সরুন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। আমার কথা শুনে ইফাজ হাসতে হাসতে ফ্ল্যাশের সাথে হেলান দিয়ে আমাকে একটানে কোলে বসিয়ে বললেন, নাও বসো, সব জায়গায় রোম্যান্স চলবে। আমি বিরক্ত নিয়ে বললাম, ছি, কমোড ভেঙে নিচে পড়ে যাব। আপনি উঠুন, আমি একাই বসবো। কি যে বলো না, তোমার আর কি ওজন? তোমার থেকে এই হাই কমোডের ওজনই বেশি। নিতে পারবে, বসো বসো। আমি উঠে চলে আসলাম। যতই হোক কম ওজন, ভেঙ্গে গেলেই কেলেঙ্কারি। নিউজে আসবে এক দম্পতি হাই কমোডে বসে ব্রাশ রোম্যান্সের সময় কমোড ভেঙ্গে ভেতরে ঢুকে গেছে। ইয়াক। দুজনে একসাথে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। আমি টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বেডে শুয়ে পড়লাম। উনি আলমারি থেকে 2টা শর্টস বের করে আমার সামনে ধরে বললেন, দেখো তো কোনটা পরবো? উনার কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে চোখ বড় বড় উনার দিকে তাকিয়ে বললাম, দিন দিন আপনি এত নির্লজ্জ হয়ে যাচ্ছেন কেন? উনি আমার কথায় ভ্রুক্ষেপ না করে বললেন, রেডটা বেশি কিউট। শ্বশুরবাড়ি এটা পরেই যাব। এক্সকিউজ মি, আপনি কি শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে দেখিয়ে বেরাবেন, দেখো সবাই আমি রেড পরেছি? আমার কথা বলার ভঙ্গিমা দেখে ইফাজ হাসতে হাসতে আমার নাক টেনে দিয়ে বললেন, এক্সচুয়ালি তোমার রিকশন দেখতে চাচ্ছিলাম। বলেই উনি ব্ল্যাকটা আমার উপর রেখে রেডটা নিয়ে গেলেন। আলমারি থেকে স্কাই ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। উনার মতলব কি? উনি কি এখনই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? ওয়াশরুম থেকে বেরিয়ে উনি শার্ট ইন করতে করতে বললেন,
এখনো শুয়ে আছো যে? তাড়াতাড়ি ওঠো। ব্রেকফাস্ট করেই বের হব, ফাস্ট। আমার লেট হবে একটু। এভাবে শুয়ে থাকলে তো লেট হবেই। উনি আলমারি থেকে স্কাই ব্লু কালার শাড়ি বের করে বললেন, এই শাড়িটা পরবে আজ। রাখুন। উনি শাড়িটা কাঁধে নিয়ে আমাকে বেড থেকে নামিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে শাড়িটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, 10 মিনিট টাইম। তাড়াতাড়ি চেঞ্জ করবে। আমি বাধ্য বউয়ের মতো 10 মিনিটে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলাম। উনি বেল্ট লাগাতে লাগাতে বললেন, ড্রেসিং টেবিলের সামনে বসো। আজ আমি তোমাকে সাজিয়ে দেব। উনার কথা শুনে আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে বললাম, সিরিয়াসলি? ইয়েস ম্যাডাম। আমি ড্রেসিং টেবিলের সামনে বসতেই উনি আমার দুই কাঁধে হাত রেখে আয়নার ভেতর দিয়ে ঠোঁটের ইশারায় আমাকে চুমু খেলেন। আমি আমার কাঁধে উনার দুই হাতের উপর হাত রেখে উনার সাথে হেলান দিয়ে মিষ্টি হাসলাম। উনি আমার মুখটা তুলে পেছনে থেকে কপালে চুমু খেলেন। কিছুক্ষণ ওভাবে থেকে উনি আমার সামনে এসে কাজল, আইলানার, লিপস্টিক, হিজাব পিন সব একসাথে আমার কোলের মধ্যে রেখে সাজাতে শুরু করলেন। ইফাজ মেকআপ একদম পছন্দ করে না, নর্মাল সাজ পছন্দ। প্রথমে কাজল নিয়ে আমার দিকে ঝুঁকে চোখে আলতো করে কাজল পরিয়ে দিল। দেন আইলানার দিয়ে দিল। রেড লিপস্টিক হালকা দিয়ে নিজের আঙ্গুল দিয়ে একটু ঘষে দিল। চুলগুলো উপরে উঠিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে দিলেন। হোয়াইট কালার একটা হিজাব আলমারি থেকে বের করে সুন্দর করে হিজাবটা পরিয়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ইফাজ, কুইন। বলেই আমাকে হাত ধরে দাঁড় করিয়ে কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে বললেন, টিয়া পাখি। আমিও উনার পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হুম। ওই দিন যদি আমি অনিমের বাসায় না যেতাম, তাহলে কি হতো বলো তো? তোমাকে তো সারা জীবন সাধনা করেও পেতাম না, অন্য একটা মেয়েকে বিয়ে। উনার কথা শুনে আমার বুকের ভেতর ধুক করে উঠল। আমি উনাকে আর বলতে দিলাম না, আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আরে এত সিরিয়াস হচ্ছ কেন? মজা করছিলাম তো। দেখো, আমার বাম পাঁজর দিয়ে তুমি তৈরি, সো তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকতে না কেন দিন শেষে আমার কাছেই ছুটে আসতে। হঠাৎ তুলির কণ্ঠ ভেসে এলো, আপা। ব্রেকফাস্ট রেডি, আসেন। আমি উনার দিকে তাকিয়ে বললাম, তাহলে ওটা কেন বললেন অন্য একটা মেয়েকে বিয়ে? উনি হেসে আমার নাক টেনে দিয়ে বললেন, সেই অন্য মেয়েটাও তুমিই হতে, পাগলি। আমি উনাকে ছেড়ে দিয়ে গলা জড়িয়ে ধরে একটু উঁচু হতেই উনি আমার কোমর ধরে উপরে তুলে চুমু খেয়ে বললেন, থ্যাঙ্কস ব্রেকফাস্ট করানোর জন্য। আমাকে ছেড়ে উনি ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক নিয়ে আমার ঠোঁটে লাগিয়ে দিলেন। পারফিউম নিয়ে নিজের বডিতে স্প্রে করতে করতে বললেন, যেই শাড়িটা পরেছ এটা তোমাকে যেদিন ফার্স্ট দেখেছিলাম সেদিন কিনে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আজ বলে দিলাম কথাটা। উনার কথা শুনে আমি হা হয়ে কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে শাড়ির কুচি ধরে ডাইনিং এ চলে এলাম। উনার নজরে পড়ার পর থেকেই তার মানে আমি উনার ভালোবাসা পাচ্ছি। উফ, ভাবতেই শরীর শিউরে উঠছে। চেয়ার টেনে বসতে বসতে তুলিকে বললাম, তুমিও আমাদের সাথে বসো। আমরা এখনই বেরোবো তো, তাই আর কি। কই যাইবেন? আমি হেসে বললাম, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার কথা শুনে তুলি ফিক করে হেসে দিল। ইফাজকে ডাইনিং এর দিকে আসতে দেখে তুলি হাসিমুখ বন্ধ করল। উনি চেয়ার টেনে বসে তুলিকে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। তুলি 7-5 না ভেবে কর্নারের একটা চেয়ার টেনে বসে পড়ল। ব্রেকফাস্ট শেষে তুলিকে সন্ধেও আসতে মানা করলাম। রুমে এসে আমি আলমারি থেকে একটা শাল বের করে গায়ে জড়িয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজেকে একবার দেখে নিলাম। হাত দুটো সারাক্ষণ পেটের উপর রাখলে আর বোঝা যাবে না। উনি রুমে ঢুকে আমাদের দুজনের ফোন পকেটে ঢুকিয়ে হ্যান্ডওয়াচ পড়তে পড়তে বললেন, চলো। আমি জানালা, দরজা, লাইট, ফ্যান, এসি সব অফ করে উনার সাথে বেরিয়ে পড়লাম। অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতেই আমি বুকে ফু দিয়ে গাড়ি থেকে নামলাম। কি যে হবে! লিফটে থাকাকালীন পুরো সময় উনি আমার কোমর জড়িয়ে ধরেছিলেন। কলিং বেল চাপার আগে আমি উনার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম। উনি চোখের ইশারায় কলিং বেল চাপতে বললেন।
আমি কলিং বেল চেপে ধরে থাকলাম, ছাড়লাম না। উনি আমার হাত চেপে ধরে বললেন, রিল্যাক্স টিয়া পাখি। আমি কিছুই বললাম না। উনার সাথে হেলান দিয়ে দাঁড়ালাম। মেইন ডোর নাফিসা খুলল। আমাকে দেখার সাথে সাথেই চিৎকার দিয়ে বলে উঠল, আপু। বলেই জড়িয়ে ধরে সাথে সাথেই ছেড়ে দিয়ে জিভ কেটে বলল, ও সরি, সরি। খেয়াল ছিল না। আমি হেসে বললাম, প্রবলেম নেই, ধরতে পারিস। নাফিসা আমার পেটের কাছ থেকে শাল সরিয়ে পেটের দিকে তাকিয়ে বলল, মাই গড। বলেই পেটে হাত বুলিয়ে দিল। এই মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের আজ ভেতরে ঢোকা হবে না। আমি নাফিসাকে সাইড করে উনাকে নিয়ে ভেতরে ঢুকলাম। নাফিসা মেইন ডোর লাগিয়ে আমাদের পেছনে পেছনে আসলো। আমি উনাকে সোফায় বসতে বলে আম্মুর রুমের দিকে পা বাড়ালাম। আব্বু শুয়ে ছিল কিন্তু চোখ খোলা। আমি কাছে গিয়ে আব্বুর কানের কাছে চিৎকার দিয়ে বললাম, আব্বু। চিৎকার শুনে আব্বু একলাফে বেডের অন্য সাইডে চলে গেল। হায়, হায়। আব্বু এত ভয় পাবে, ভাবতেই পারিনি। আব্বু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমার বড় মা এসেছে দেখছি। বলেই হাত আমার দিকে বাড়িয়ে দিল। এই চিৎকারটা যদি বিয়ের আগে দিতাম নির্ঘাত এখন একটা ঝাড়ি খেতাম। আমি আব্বুর হাত ধরে এক সাইড থেকে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো? আছি ভালো। তুই কেমন আছিস? ভালো। জামাই কই? ড্রয়িং রুমে, চলো। আম্মু কোথায়? কিচেনে। আব্বু বেড থেকে নেমে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। আমি আব্বুকে বলে কিচেনে আম্মুর কাছে চলে এলাম। আম্মুকে একইভাবে কানের কাছে চিৎকার দিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম, চিৎকার দিলাম ঠিকই কিন্তু আম্মু ভয় পেল না। আমাকে দেখেই আম্মুর চোখ ছলছল করে উঠল। জড়িয়ে ধরে বলল, কখন এলি? মাত্র। কেমন আছিস? খুব ভালো। তুমি? আছি। নাফিসার টেনশনে তো দিন দিন জীবন যায় যায় অবস্থা। কেন? ও আবার কি করলো? এখানে ভর্তি করানোর পর থেকে ওর পড়াশোনা পুরো গোল্লায় গেছে। তোর আব্বু তো ইদানিং আমাকে বকতে বকতে শেষ। আমি নাকি ভালোভাবে গাইড দিচ্ছি না, বেশি আদর করছি ইদানিং। কিন্তু তিনি যে এই 3 দিন মেয়েকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিছুই না। আম্মুর কথা শুনে আমি হেসে বললাম, আব্বু তো ওরকমই। এখন তো আবার আমি নেই। সব আদর নাফিসাকেই দিচ্ছে। ইদানিং তোর কথা বলতেই তোর আব্বুর চোখে পানি চলে আসে। মাঝে মাঝে তোয়েও বলে, ইস, মেয়েটাকে এত কম বয়সেই আমাদের কাছ থেকে বিদায় দিয়ে দিলাম। আরে, তুমি আবার কাঁদছো কেন? দেখি চোখ মুছো। এই সব আলোচনা বাদ। উনি ড্রয়িং রুমে বসে আছেন, দেখা করবে চলো। আম্মু হেসে বলল, চল। আম্মু আর আমি ড্রয়িং রুমে চলে এলাম। আম্মুকে দেখে উনি দাঁড়িয়ে সালাম দিয়ে বসলেন। আমি নাফিসাকে নিয়ে রুমে চলে এলাম। শালটা বেডে রেখে চিত হয়ে শুয়ে পড়লাম। নাফিসা আমার পাশে বসে আমার পেটে হাত রেখে বলল, আপু, আমি তো ভাবতেই পারছি না তুমি প্রেগন্যান্ট। নাফিসার কথা শুনে আমি হেসে বললাম, আমাকে কেমন লাগছে দেখতে? একদম মামা লাগছে। আগের থেকে বেশি কিউট হয়ে গেছো। নাফিসার কথা শুনে আমি হেসে বললাম, মানুষ মন থেকে কোনো কিছু চাইলে নাকি সেটাই হয়। তোর ভাইয়া তো মন থেকে টুইন্স বেবি চাচ্ছে। ভেতরে যে কয়টা আছে কে জানে। নাফিসা চোখ বড় বড় করে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওয়াও, টুইন্স বেবি। নাফিসা আমার পেটে মাথা রেখে পেটে হাত বুলিয়ে বলল, আপু, ওরা হওয়ার পর আমাকে দিয়ে দিও। ওদেরকে আমি পালবো। আমার বিয়ের পর আবার নিয়ে নিও। নাফিসার কথা শুনে বুকের ভেতর ধুক করে উঠল। স্বপ্নটার কথা মনে পড়ে গেল। আমি দ্রুত শোয়া থেকে উঠে বসলাম। বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নেওয়ার জন্য হাত বাড়াতেই দেখলাম গ্লাস নেই। আমি বিরক্তি নিয়ে বললাম, পানির গ্লাস রাখিস না কেন? আমার দরকার হয় না। আনবো? থাক, লাগবে না। আমার হিজাবটা খুলে দে তো। নাফিসা মাথার কাছে দাঁড়িয়ে হিজাব খুলে দিল। খোলা শেষে আবার আমার কোমরের কাছে শুয়ে পেটে হাত রেখে বলল, তোমাদের বেবিগুলো যে কি কিউট হবে আপু। আমি তো ভাবছি ভাইয়ার মতো সুন্দর হবে নাকি তোমার মতো কিউট হবে। তোমরা দুইটাই তো হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা। আমি নর্মাল হয়ে বললাম,
ছেলে হলে যেন আমার মতো হয় আর মেয়ে হলে উনার মতো। নাফিসা হাসতে হাসতে বলল, কারোর মতোই হওয়া লাগবে না, বেবিগুলো তাদের খালাম্নির মতো হলেই চলবে। বলেই পেটে চুমু খেলো। সেই মুহূর্তে ইফাজ রুমে ঢুকে পড়ল। নাফিসার কাণ্ড দেখে উনি বললেন, চুমু খেতে খেতে মেরে ফেলছো নাকি আমার বউটাকে? নাফিসা চমকে উঠে উনার দিকে তাকিয়ে পরক্ষণেই হেসে বলল, মাত্রই শুরু করলাম, একটা মাত্র দিলাম। উনি ব্যঙ্গ করে বললেন, মাত্র একটা? তোমাকে দিয়ে দেখছি কিচ্ছু হবে না। নাফিসা হাসল, কিছু বলল না। উনি বেডে বসতেই নাফিসা উঠে চলে গেল। যাওয়ার সময় দরজা হালকা লাগিয়ে গেল। উনি আমার পেটের একটু উপরে শুয়ে পেটে হাত রেখে বললেন, বাবুসোনারা যে কবে আসবে আমার টিয়া পাখির কোল জুড়ে, উফ। শুধু আমার কেন? উনি চুমু খেয়ে বললেন, তোমার কোলজুড়ে আসা মানেই তো আমার কোল ভরিয়ে দেওয়া, বুঝো না কেন? বলেই উনি উঠে শার্টের ইন খুলতে খুলতে বললেন, মা বাবার সাথে যে দেখা করলে টের পেলেন না উনারা? উহুম, সাবধানে ছিলাম। একটা কথা ছিল। বলো। আজ থেকে যাই প্লিজ? পারমিশন নেওয়ার কি আছে? তুমি থাকতে চাইলে আমারই ভালো লাগবে। এই সময় সব মেয়েরই বাবা মায়ের কাছে থাকার ইচ্ছা জাগে। উনি শার্ট খুলে ব্যাগ থেকে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে প্যান্ট বদলে ট্রাউজার পরে নিলেন। টি শার্ট হাতে নিলেন ঠিকই, কিন্তু পরলেন না। দরজা লক করে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। আমার এক হাত উনার মাথায় রেখে বললেন, চুল টেনে দাও। আমি চুল টানতে টানতে বললাম, অনিম ভাইয়ার সাথে একবার দেখা করে আসলে ভালো হতো না? ওহো, ওর কথা তো ভুলেই গেছি। এখন থাক, বিকেলের দিকে দেখা করব। ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই? হুম, আছে। ওয়েট। বলেই উনি ফোন বের করে লক খুলে গ্যালারিতে ঢুকলেন। ফ্রেন্ডসদের ফোল্ডারে ঢুকে অনিম ভাইয়া আর আপুর অনেকগুলো পিক দেখিয়ে বললেন, কেমন দেখতে? মানিয়েছে দুজনকে? ফ্যামিলি জানে? হুম। নেক্সট ইয়ার বিয়ে। আমাদের বিয়ের সময় তো এসেছিল মলি। তোমাকে দেখে তো আমাকে পিঞ্চ করে বলেছিল, ইফাজ, তুই এত লুচো কেন? এইটুকুন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? দেশে কি মেয়ের অভাব পড়েছিল? ওর এই কথা শুনে সেদিন ওর মাথায় গাড্ডি মেরে বলেছিলাম, তুই আর মানুষ হইলি না রে। নিচের মতো সবাইরে ভাবিস, ফালতু মাইয়া। উনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, ছি, আপু বলেছে এই কথা? হুম। আমাদের ফ্রেন্ড সার্কেলে মেয়েদের মধ্যে সবচেয়ে দুষ্টু ছিল ও। সেই মেয়েজ নাকি? হুম। তুমি মনে হয় মলিকে একবার দেখেছিলে। ওই যে অ্যানগেজমেন্ট ডিনারে আমাদের সামনের চেয়ারে বসে থাকা মেয়েটা তোমাকে বোকা বানাতে টেবিলের নিচে তোমার পায়ের সাথে পা লাগিয়ে একবার মজা নিতে চেয়েছিল, মনে আছে? ওটাই এই মলি। ও হ্যাঁ, মনে পড়েছে। আপুটা কি সাংঘাতিক ছিল! আর একটু হলেই তো আমি ধরা পড়ে যেতাম। আমাদের অ্যানগেজমেন্ট ডিনারে আমি চুপচাপ বসে স্পুন দিয়ে খাবার খাচ্ছিলাম। উনি আগে থেকেই আমার পায়ের উপর পা তুলেছিলেন। মাঝখান থেকে হুট করে আরেকটা পায়ে স্পর্শ পেলাম। আমি ভেবেছিলাম উনার অন্য একটা পা। ওই পা-টা আস্তে আস্তে উপরে উঠছিল। কাজটা উনি করছেন ভেবে আমি বামহাত দিয়ে উনার প্যান্ট আঁকড়ে ধরে আস্তে করে বললাম, আর 1 ইঞ্চি উপরে তুললে বাসররাত ক্যান্সেল, বলে দিলাম। উনি ভ্রু কুঁচকে সেদিন আমার দিকে তাকিয়ে ইশারায়, কি হয়েছে? জিজ্ঞেস করেছিলেন। আমি দাঁতে দাঁত চেপে বলেছিলাম, আর না, প্লিজ। উনি বলেছিলেন, কি বিড়বিড় করছো? পা কেন উপরে উঠাচ্ছেন? মানে? একদম নাটক করবেন না। অলরেডি হাঁটু অবধি তুলেছেন। হঠাৎ উনি আমার পায়ের উপর থেকে পা সরিয়ে নিয়ে চেয়ার ছেড়ে উঠে আমাদের সামনে বসা মলি আপুর চুল টেনে বলেছিলেন, আর কখনো করবি এরকম? মলি আপু চিৎকার দিয়ে বলেছিল, ভুল হয়ে গেছে ভাই। মাফ করে দে। ব্যথা পাচ্ছি, ছাড়। মনে থাকে যেন। বলেই উনি ছেড়ে দিয়ে আবার ব্যাক করেছিলেন। ওই দিনের কাহিনীটা মনে পড়তেই আমি খিলখিল করে হেসে উঠলাম। উনি আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, হাসছো কেন? এমনি। সরি। আমি আবার উনার চুল টানতে লাগলাম। জোহরের সময় উনি আব্বুর সাথে নামাজ পড়তে চলে গেলেন। আম্মু কাজে ব্যস্ত ছিল। সেই ফাঁকে আমি নাফিসাকে ডেকে খাবার দিতে বললাম।
লাঞ্চ টাইমে সবার সাথে বসে খাওয়া আমার পক্ষে অসম্ভব। কাল রাতের মতো যদি বমি করে দেই, সর্বনাশ। নাফিসা পানির গ্লাসটা পাশে রেখে প্লেটটা আমার হাতে দিয়ে বলল, একসাথে লাঞ্চ করলেই পারতে। পেট না থাকলে পারতাম। আব্বু আম্মুর সামনে যদি একবার ওয়াক করি, আমি নিশ্চিত সেই মুহূর্তেই আব্বু আম্মু টের পেয়ে যাবে। দরকার কি এত রিস্ক নেওয়ার? বমি কি রেগুলার নাকি ব্রেক? মাঝে মাঝে। কাল রাতে তোর ভাইয়া 2 প্লেট ভাত একসাথে খাইয়ে দিয়েছেন, ওয়াশরুমে ঢুকেই সব বের করে দিয়েছি। তোর ভাইয়া জানে না, জানলে ওই মুহূর্তেই আবার খাওয়ানো শুরু করতেন। আমি ফ্লোরে হাত ধুয়ে খাওয়া শুরু করলাম। আমি প্রেগন্যান্ট না হলে নাফিসা এতক্ষণে আম্মুকে ডেকে চিল্লাপাল্লা শুরু করে দিত, কেন আমি ফ্লোরে পানি ফেলে হাত ধুলাম। কিন্তু আজও কিছুই বলল না। হাসি মুখে টিস্যু বক্স থেকে একগাদা টিস্যু বের করে ফ্লোরের পানিটুকু মুছে ফেলল। শুধু শুধু টিস্যু পেপার নষ্ট করল। খাওয়া শেষ হতেই নাফিসাকে তাড়াতাড়ি লেবু আনতে বললাম। নাফিসা এক দৌড়ে ফ্রিজ থেকে লেবু এনে সেটা গ্লাসের মধ্যে চিপে রস বানিয়ে দিল। আমি খেয়েই শুয়ে পড়লাম। গা গুলাচ্ছে খুব। নাফিসা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোর অনেক কষ্ট হয়, তাই না আপু? আমি চোখ বন্ধ রেখে হেসে বললাম, কিসের কষ্ট? এই যে তুই মা হবি, সেটা খুশি মনে আব্বু আম্মুকে বলতে পারছিস না। আমি তো বাবু আসার অপেক্ষায় আছি। সেদিন আমার এইসব কষ্টের ফল পাবো। দেখবি আব্বু আম্মু কত খুশি হয়। ইস, ওই দিনের কথা ভাবতেই আমার চোখ চিকচিক করছে। আব্বু আম্মুর ফার্স্ট নাতি নাতনি যখন কোলে নিবে বাবুকে, ভাবতে পারছিস কত খুশি হবে। আব্বু তো মাথায় তুলে রাখবে, কান্না করে না দিলে হয়। ওই খুশিটা যদি এখন শুনে হতো, ভালোই হতো। কিন্তু সেটা তো অসম্ভব। খুশি না হয়ে উল্টো উনাকে কথা শোনাবেন, উনার উপর রাগ দেখাবেন। যেটা সারাক্ষণ আমার চোখের সামনে ভাসে। উফ, এইসব মন খারাপের কথা বাদ দে। জানিস আমি কি ভেবে রেখেছি? কি? বাবু যেদিন হবে, সেদিন আমি সবাইকে ক্যামেরাবন্দি করব। তোর শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আব্বু আম্মু, ভাইয়া সবাইকে। কাউকে বাদ রাখবো না। নাফিসা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, একদম কাঁদবি না, আপু। অলওয়েজ বাবুর কথা ভাব। এদের কারোর কথা ভাবতে হবে না তোর। নাফিসা আমার কপালে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ, আপু। খুব ভালোবাসি রে তোকে, খুব। কাজিন সবগুলো স্কুল কলেজ থেকে আসলো 2টোর পর। সবার সাথে গল্প করতে করতে বিকেল হয়ে গেল। সন্ধ্যের পরে উনার সাথে একটু ছাদে গিয়েছিলাম। আকাশের চাঁদটা আবছা দেখা যাচ্ছে। উনি আমাকে পেছনে থেকে আমার 2 হাতের উপর হাত রেখে কোমর জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। আমি আমার পুরো শরীরের ভার উনার উপর ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, আজ কি পূর্ণিমা? উহুম। দেখছো না এখনো চাঁদটা অসম্পূর্ণ। পূর্ণিমা শেষ নাকি সামনে পূর্ণিমা, বুঝতে পারছি না। সুন্দর লাগছে খুব। চাঁদকে জানিয়েছ তোমার যে বাবু আসছে? আমি চোখ উল্টিয়ে উনার দিকে তাকিয়ে হাসলাম। তারপর আকাশের দিকে তাকিয়ে উনার হাত দুটো আরো শক্ত করে ধরে এক লাইনে বললাম, চাঁদমামা আমাদের বাবু আসছে, ঠিক তোমার মতো আমাদের জীবনে আলো ছড়াতে। শেষ? আরো কিছু বলো। আমি আর কিছুই বললাম না। উনি আমাকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, এখানে এসে কেমন লাগছে? আমি উনার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বললাম, শান্তি। থাকবে আর কিছুদিন? অসম্ভব। সবার কাছ থেকে আপনার বাবুদের প্রোটেক্ট করতে করতে একদিনেই আমি হাঁপিয়ে উঠেছি। আর না। ইফাজ আমার কথা শুনে হাসলেন। আমি বললাম, মাকে একটা কল দিন। ইয়াসের সাথে একটু কথা বলবো। উনি আমাকে কোল থেকে নামালেন। ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে আন্টির নাম্বারে ডায়াল করলেন। আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন, রিং হচ্ছে, নাও। আমি ফোনটা কানে ধরতেই আন্টি রিসিভ করলেন। আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন, মা? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, ইয়াশ কেমন আছে? ওদের কথা আর বলো না। জ্বালিয়ে খাচ্ছে আমাকে। দিনে 2বার 2জন মিলে ঝরনায় গোসল করতে যায়, একটা কথাও শোনে না আমার।
এখন ঠান্ডা বাঁধিয়ে বসে আছে দুজন। তোমার বাবাকে তো চেনই, আমার কোনো কথা শোনার পাত্র সে নয়। মন যা চাচ্ছে তাই করছে, সাথে ইয়াসটাকেও সঙ্গী বানাচ্ছে। ইয়াস পিচ্ছি মানুষ, ও তো বলবেই আব্বু ঝরনায় গোসল করব, তাই বলে যতবার বলবে ততবারই কি গোসল করাতে নিয়ে যেতে হবে? এখানে এসেও আমার দুজনের সেবা করতে করতে দিন গেল। আন্টি একনাগাড়ে সব বলে যাচ্ছেন। আন্টির কথাগুলো শুনে আমি চুপচাপ হাসছি, কিছু বলছি না। এভাবে হেসো না, দুঃখ তোমার কপালেও আছে, ইয়াসের যে বউ হবে তার কপালেও আছে। দুই ছেলে হুবহু তাদের বাবার কার্বন কপি। বউকে ঝালানো তাদের বাঁ হাতের খেল। আমার একমাত্র মেয়েটাই আমার মতো সাদাসিধে হয়েছে। আন্টির কথা শুনে আমি উনার দিকে তাকালাম। উনি ট্রাউজারের পকেটে হাত দিয়ে পা দুটো দুই প্রান্তে রেখে দাঁড়িয়ে আছেন। আমি আন্টিকে বললাম, ইয়াস কই মা? ওর সাথে একটু কথা বলতাম। সারাদিন লাফালাফি করে দুজনে এখন গলা জোড়াজোড়ি করে ঘুমোচ্ছে। উঠলে আমি কল করে জানাবো। ইফাজ কোথায়? এই তো পাশেই। কথা বলবেন? দাও। আমি ফোনটা উনাকে দিয়ে দোলনায় এসে বসলাম। উনিও আন্টির সাথে কথা বলতে বলতে আমার পাশে এসে বসলেন। আমার মাথা উনার কাঁধে রেখে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলেন। রাতে আমি কিছুই খেলাম না। উনি জোর করে যা একটু খাইয়েছেন। ডিনার শেষে উনি একটু হাঁটাহাঁটি করতে নিচে চলে গেলেন, সাথে অনিম ভাইয়াকে সঙ্গী বানালেন। আমি ডাইনিং এ বসে গলার স্বর উঁচু করে কিচেনে কর্মরত আম্মুর সাথে কথা বলছিলাম। নাফিসা রুম থেকে বেরিয়ে আমার কাছে এসে গলার স্বর নিচু করে বলল, আপু, আস্তে কথা বল। আম্মুর সাথে সাথে কি তোকেও চিল্লাতে হবে? আজব। সরি, খেয়াল ছিল না। দেখি, উঠো। কেন? রুমে চল, আমার সাথে গল্প করবি। তোর তো সামনে পরীক্ষা। একদিনই তো। একদিন না পড়লে রেজাল্ট খারাপ হবে না। চল। নাফিসা আমার হাত টেনে রুমে নিয়ে এলো। রুমে মাত্রই পা দিব তখনই কলিং বেল বেজে উঠল। নাফিসা হতাশ হয়ে আমার হাত ছেড়ে দিয়ে বলল, ভাইয়া এসে পড়েছে। যা, রুমে যা। আমার অনেক পড়া। পড়তে হবে। গল্প করার টাইম নেই আমার। দরজা খুলে দিয়ে আয়। আম্মু খুলে দিবে। নাফিসা রুমে ঢুকে পড়ল। পেছনে পেছনে আমিও ঢুকলাম। নাফিসা চেয়ারে বসে বই খুলে বলল, তুই আবার আসলি কেন? আমি বেডে বসে বললাম, তুই তো বললি গল্প করবি। বই বন্ধ করে এদিকে আয়, গল্প করব। নাফিসার চোখ চিকচিক করে উঠল। বই বন্ধ করে একলাফে বেডে উঠে আমার পাশে এসে বসল। আমি বালিশ ঠিক করে শুয়ে পড়লাম। নাফিসাও আমার মুখোমুখি শুয়ে পড়ল। দুজনে মিলে গল্প শুরু করে দিলাম। এর মাঝে আম্মু এসে জানালো আব্বু আমাদের দুজনকে ডাকছে। দুজনে উঠে আব্বুর রুমে গেলাম। আব্বু আমাদের দেখে হাতের ইশারায় বেডে বসতে বলল। আমরা বসতেই আব্বু পেছনে থেকে দুটো আইসক্রিম বের করে আমাদের দুজনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখি কে আগে শেষ করতে পারে। অনেকদিন পর আব্বু এই কাজটা করল। আগে প্রায় সময়ই আব্বু অফিস থেকে ফিরে এভাবেই আমাদের রুমে ডেকে লুকিয়ে রাখা আইসক্রিম বের করে দুজনের হাতে দিয়ে বলতো, দেখি কে আগে শেষ করতে পারে। আমরা দুজন পাল্লা দিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলতাম। যে আগে শেষ করত তাকে আব্বু আরেকটা আইসক্রিম দিত। আজও তার ব্যতিক্রম হলো না। প্রতিবারের মতো এবারও নাফিসার আগে আমি শেষ করলাম। আব্বু সাথে সাথেই আরেকটা আইসক্রিম বের করে বলল, ইওর প্রাইজ। আমি হেসে আইসক্রিমটা আব্বুর হাত থেকে নিলাম। নাফিসার খাওয়া শেষ হতেই আব্বু আরেকটা আইসক্রিম বের করে নাফিসার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য সান্ত্বনা পুরস্কার। নাফিসা হেসে সাথে সাথেই আব্বুকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ আব্বু। আমি আমার রুমে এসে ইফাজকে কল দিলাম। উনি এখনো বাসায় আসেননি। তখন আব্বু কলিং বেল বাজিয়েছিল। আমি, নাফিসা ভেবেছিলাম উনি এসেছেন। উনি রিসিভ করে বললেন, বলো, আসছেন না কেন এখনো? আমি তো তোমার জন্যই লেট করছি। মানে? মানে আর কি? কতদিন পর এলে, ভাবলাম উনাদেরকে সময় দেওয়ারই সময় পাবে না, সেখানে আমি আর কি। সেই তুমি দেখছি আমার অপেক্ষাতে বসে আছো। নো প্রবলেম। আমার জন্য ভালোই হলো।
ওয়েট টিয়া পাখি, আমি আসছি। তাড়াতাড়ি আসুন। পাশ থেকে অন্য কারোর ভয়েস টোন শুনতে পেলাম। উনি বললেন, অনিম একটু কথা বলবে তোমার সাথে। দেব কি? এভাবে কেন বলছেন? উনি হাসলেন। অনিম ভাইয়া বললেন, কেমন আছো, হিয়া? শালা, ভাবি হয় তোর। হিয়া এখন আর তোর অ্যাপার্টমেন্টের মেয়ে না, তোর ফ্রেন্ডের বউ, সম্মান দে। পাশ থেকে উনি অনিম ভাইয়াকে কথাটা বলে উঠলেন। উনার কথা শুনে আমি হাসলাম। উনার কথার প্রত্যুত্তরে অনিম ভাইয়া বললেন, শালা, যেইখানে ছোটবেলা থেকে কোলেপিঠে কইরা তোর বউরে মানুষ করলাম আমি, হাতি সেজে পিঠে নিয়ে তোর বউরে নিয়ে সারা দুনিয়া ঘুরলাম, সেই পিচ্ছি হিয়ারে এখন তোর জন্য ভাবি ডাকতে হবে। কপাল দেখছিস আমার। ইয়া খোদা! অনিম ভাইয়া এগুলো কি বলছেন? তাও আবার উনার সামনে। ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। অনিম ভাইয়া আমাকে বললেন, ভাবি, ইফাজকে মারতে মানা করেন। আনলিমিটেড মেরে যাচ্ছে। অনিম ভাইয়ার কথা শুনে আমি দ্রুত বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম। ফিল্ডের দিকে তাকাতেই দেখলাম দুই বন্ধু ফিল্ডের মাঝখানে বসে আছে। উনি ইচ্ছামতো অনিম ভাইয়াকে মারছেন। অনিম ভাইয়া ফোন ফেলে উঠে দৌড় দিলেন। উনি ঘাসের উপর শুয়ে পড়লেন। ফোন কানে ধরে বললেন, অনিমের কথাগুলো কি সত্যি? আমি থতমত খেয়ে বললাম, সব মিথ্যা। এরকম কিছুই হয়নি। আমি তো ছোটবেলা থেকে ঢাকার বাহিরে ছিলাম। আজ এখানে তো কাল ওখানে। ঢাকায় আসতামই কয়েকদিনের জন্য। উনার সামনে পর্যন্ত যেতাম না। কিন্তু ভাইয়া কি সব বানিয়ে বললেন। অনিমরে আমি দেখে নিব। তুমি ফোন রাখো, আমি আসছি। আচ্ছা। আমি কল কেটে দিলাম। উনার দিকে তাকিয়ে আছি। উনি উঠে দাঁড়ালেন। অ্যাপার্টমেন্টের দিকে আসতে আসতে হুট করে আমার দিকে তাকিয়ে হাত নেড়ে ফ্লাইং কিস করলেন। আমি চমকে উঠে শক্ত করে রেলিং আঁকড়ে ধরলাম। উনি জানলেন কিভাবে আমি বেলকুনিতে? উনি যতক্ষণ পর্যন্ত কলিং বেল না বাজিয়েছেন ততক্ষণ আমি ওভাবেই ঠাই দাঁড়িয়ে ছিলাম। কলিং বেলের শব্দে আমি রুমে এসে বেডে বসলাম। কিছুক্ষণের মধ্যে উনি রুমে ঢুকে দরজা লক করে কাছে এসে পরম আবেশে আমাকে জড়িয়ে ধরে বললেন, আগে বলবে তো একা আছো? এতক্ষণ কত কষ্ট পাচ্ছিলাম। পরের দিন সকালে রেডি হয়ে আসবো আসবো করেও দুপুর গড়িয়ে বিকেলের দিকে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। আব্বুর ট্রেন রাত 10টায়। আব্বু 10টার দিকে চিটাগাং চলে যাবে। ফ্ল্যাটে ঢুকেই সারা শরীর বিষাদে ছেয়ে গেল। আবার সেই একাকিত্ব জীবন। রুমে এসে আগে একটু রেস্ট নিলাম। উনি রুমে ঢুকেই ধপাস করে বেডে শুয়ে পড়লেন। বেড কেঁপে উঠল। আমি চমকে উঠে বললাম, আস্তে, এভাবে কেউ লাফায়? উনি আমার দিকে তাকিয়ে বললেন, সরি, টিয়া পাখি। ভয় পেয়েছো? ভয় কেন পাবো? আমি অতটাও ভীতু না। প্রেগন্যান্ট দেখে বললাম আর কি। বাবুরা কি জেগে গেছে? আজব কথাবার্তা। এখন কি ওদের জেগে থাকা বা ঘুমিয়ে পড়ার বয়স? উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি উনাকে ধাক্কা দিয়ে বললাম, দেখি সরুন। রেস্ট করার জন্য একটু শুয়েছিলাম। কিন্তু আমি তো বলেই গিয়েছিলাম আপনি থাকা অবস্থায় সেটা যে অসম্ভব। ইস, কাছে থাকলে বেশি আদর পাও তো, তাই এরকম বলছো। দেখি শুয়ে পড়ো। একদম উঠবে না। আমি উঠলাম না। উনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সেদিন কিচেনে আচারের বয়াম খালি দেখলাম। শেষ হয়ে গিয়েছে বলনি কেন? হঠাৎ আচারের কথা জিজ্ঞেস করাতে আমি চমকে উঠে বললাম, খেয়াল করেছেন আপনি? হুম। লেবু ছিল বাসায়। তাই আর বলা হয়নি। যেটা শেষ হয়ে যাবে সাথে সাথেই জানাবে। এভাবে চুপটি মেরে বসে থাকলে তো আমি কিছুই বুঝবো না। আচারের মতো সব জিনিস তো আর আমার চোখে পড়ে না। সরি। আর হবে না। তোমার সব সরি আমি কাউন্ট করে রাখছি। দেখি আমি মরার আগ পর্যন্ত তুমি কতবার আমাকে সরি বলো। হঠাৎ উনার এরকম কথা শুনে আমি উনার পিঠ খামচে বললাম, আর কখনো বলবেন মরার কথা? এত আস্তে কেউ খামচি দেয়? জোরে দাও। খারাপ মানুষ দেখেছি, আপনার মতো খারাপ আমি জীবনেও দেখিনি। ছাড়ুন। আমি উনাকে ছেড়ে দেওয়ার ভান করলাম, কিন্তু ছেড়ে দিতে মোটেও ইচ্ছে করল না। উনি আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বললেন, আর বলবো না।
কিন্তু তোমাকেও প্রমিজ করতে হবে, এরকম ছোটখাটো ব্যাপারগুলো আমার কাছে একদম লুকানো চলবে না। সরি, প্রমিজ করলাম। আর হবে না। সত্যি তো? হুম, সত্যি। উনি আমার কপালে চুমু দিয়ে চোখ বন্ধ করলেন। আমি ভালোমতো উনার বুকের উপর শুয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলাম। সবগুলো বোতাম খোলার পর বুকের উপর শুয়ে শার্টের ইন খুলে দিলাম। আমার কাণ্ড দেখে উনি হাসছেন। আমি প্যান্টের বেল্ট একটানে খুলে ফেললাম। আমি উঠে বসে উনাকে ঘুরিয়ে উপর করে শুইয়ে দিলাম, দেন শার্ট খুলে পায়ের নিচে রাখলাম। উনি উপর হয়েই শুয়ে আছেন। আমি উনার পিঠের উপর শুয়ে পড়লাম। উনি হাসতে হাসতে বললেন, প্যান্ট কেন বাকি রাখলে? ওটাও খোলো। এই যে, আবার অসভ্যতামি শুরু করবেন না। সামান্য প্যান্টটাই তো খুলতে বললাম। তাই এই কথা শোনালে? তোমার সাথে তো সেভাবে আমার সময় কাটানোই হলো না, বাবুরা আগে। চুপ, একদম চুপ। উল্টোপাল্টা কথা বলে একদম অস্বস্তিতে ফেলবেন না, বলে দিলাম। আমার কথা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। আমি উনার পেছনের চুল টানতে টানতে বললাম, ঘুমিয়ে পড়ুন তো। তাহলে আমিও একটু ঘুমোতে পারি। আমার কথা শুনে উনি ঘুরে চিত হয়ে শুয়ে আমাকে বুকের মাঝে নিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, আমি মোটেও তোমাকে ডিস্টার্ব করছি না, টিয়া পাখি। ডট। ঘুমিয়ে পড়লে? উহু। তাহলে চুপ যে। ভালো লাগছে চুপ থাকতে। তুমি যখন পেট নিয়ে হাঁটাহাঁটি করো, আমি অবাক হয়ে শুধু তোমাকেই দেখি। এইটুকুন একটা পিচ্ছি মেয়ে, সে কিনা লুকিয়ে লুকিয়ে প্রেগন্যান্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি উনার বুকে কিল ঘুষি মেরে বললাম, কথার কি ছিরি? লুকিয়ে লুকিয়ে প্রেগন্যান্ট, ছি। অসভ্য একটা। উনি আমার হাত শক্ত করে ধরে চুমু খেয়ে বললেন, ঠিকই তো বলেছি। লুকিয়ে লুকিয়েই তো হয়েছ। মোটেও না। আপনি করেছেন। আরে আমি তো এই লুকিয়ে প্রেগন্যান্ট বলতে সেই লুকিয়ে প্রেগন্যান্টের কথা বলিনি। একদম বুঝাতে আসবেন না। সব দোষ আপনার। 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 ওকে, ওকে। সব দোষ আমার। মেনে নিচ্ছি। রিল্যাক্স। আমি আবার চোখ বন্ধ করে উনার বুকে শুয়ে পড়লাম। উনি আমার মাথায় হাজারটা চুমু খেয়ে বললেন, ইদানিং তোমাকে বেশি বাবু বাবু লাগে। আমার তো ভাবতেই অবাক লাগে যখন বাবুরা তোমাকে আম্মু বলে ডাকবে তখন তোমাকে কেমন দেখাবে। আমাকে বাবা বলে ডাকলে না হয় আমাকে মানাবে, বাট তোমাকে? ইস, সিনগুলো আমার চোখের সামনে ভাসছে, টিয়া পাখি। একদম ওয়েট করতে পারছি না। করতে হবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাবু হয়েছে। সিরিয়াসলি। হু। বলেই আমি নাক ডাকা শুরু করলাম। উনাকে আর কথা বাড়াতে দিলাম। রাতে কিচেনে ঢুকে আম্মুর দেওয়া খাবারগুলো গরম করে দুজনে খেয়ে মুভি দেখা শুরু করলাম। মুভিটা মোটেও ভয়ঙ্কর ছিল না। আমি অনেক ভীতু, তবুও মুভিটা দেখে ভয় পেলাম না। উনি পাশে ছিলেন বলেই হয়তোবা ভয় পাচ্ছিলাম না। সকালে ঘুম থেকে উঠে পাশে একটা চিরকুট পেলাম। হলুদ কাগজ ভাঁজ করে রাখা। উনাকে পাশে পেলাম না। আমি ঘুম ঘুম চোখে চিরকুটটা খুলে কয়েক লাইনের কিছু লেখা দেখলাম। আমি পড়তে শুরু করলাম। টিয়া পাখি হৃদয়। প্রথমেই সরি। আমি বিকেল থেকে ট্রাই করেও সামনাসামনি তোমাকে কথাটা বলতে পারছিলাম না। অনেক ট্রাই করেছি বলার, কিন্তু পারিনি। আর কোনো উপায় না পেয়ে এই চিঠিটা লিখে তোমাকে জানান দিচ্ছি। একটু পর আমার ফ্লাইট। আমি এখন হয়তোবা এয়ারপোর্টে। থাইল্যান্ড যেতে হবে। খুবই আর্জেন্ট। আব্বু চিটাগাং থেকে সরাসরি ফ্লাইটে উঠবে, ঢাকায় ব্যাক করার মতো টাইম আব্বুর নেই। আম্মু আর ইয়াশকে ঢাকার গাড়িতে তুলে দিয়েছে আব্বু। আমি জানি এই মুহূর্তে তোমার হাত কাঁপছে। হয়তোবা কান্নাও করছো। তোমাকে আমি অনেক আদর করে এসেছি। তোমাকে আমি বলতে পারিনি বা বলিনি এই কারণে তুমি জানতে পারলে আমাকে আসতে দিতে না। তোমার কান্না দেখলে আমি আর আসতে পারতাম না। আমি না আব্বুকে মানা করতে পারছিলাম আর না তোমাকে কিছু বলতে পারছিলাম। কাল রাতে যখন অনিমের সাথে ছিলাম তখনই আব্বু ফোন করে খবর দিল। আব্বু লোক পাঠিয়ে আমার যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছিল ততক্ষণে। আব্বু ফোন করে শুধু ফ্লাইটের সময়টা বলে দিয়েছে। আব্বু তোমাকে বাড়িতে রেখে আসতে বলেছিল, কিন্তু সেটা সম্ভব না। আমি জানি টিয়া পাখি,
তোমাকে না জানিয়ে এভাবে হুট করে চলে এসে অনেক বড় একটা ভুল করেছি। জানি এটার মাফ জীবনেও হবে না। তারপরও বলবো প্লিজ টিয়া পাখি, মাফ করে দাও। আমি এই অবস্থায় তোমার কান্না সহ্য করতে পারতাম না। আমি অনেক কষ্টে নিজেকে রুম থেকে বের করেছি। কতবার যে রুম থেকে বের হয়েও বারবার ব্যাক করে তোমাকে আদর করেছি, তার হিসাব নেই। কয়েকদিনের মধ্যেই আমি চলে আসার ট্রাই করব। চিঠিটা পড়ে একবার কল দিও টিয়া পাখি, ওয়েট করব। আই লাভ ইউ। চিঠিটা পড়ার সাথে সাথে আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা টেনে হিচড়ে ছিঁড়ে কুটি কুটি করে ফ্লোরে ফেলে দিলাম। বাঁধ ভেঙে চোখের পানি বেরিয়ে আসছে। আমি উনার নাম ধরে একটা চিৎকার দিয়ে বেডসাইড টেবিলের উপরে রাখা সবকিছু ফেলে দিলাম। আমার আর ওনার ছবির ফ্রেম নিচে পড়ে ভেঙে গেল। বেডের উপরের বালিশ চাদর সব ফ্লোরে ফেলে দিয়ে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। সাথে সাথেই রুমের ভেতর শাড়ি পরা একটা মেয়ে ঢুকলো। আমার চোখ ঝাপসা হয়ে আছে। দুই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে তাকিয়ে দেখলাম মলি আপু। উনি দ্রুত আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে বললেন, হিয়া, প্লিজ ডোন্ট ক্রাই। ইফাজ তোমাকে দেখাশোনার জন্য আমাকে আর তোমার বোন নাফিসাকে পাঠিয়েছে। ও খুব টেনশনে আছে কিন্তু বারবার আমাদের ফোন করে তোমার খোঁজখবর নিচ্ছে। ও বারবার বলেছে তুমি যেন বেশি কান্নাকাটি না করো। প্লিজ, কান্না থামাও। ইফাজ তোমাকে বলে যেত, বাটও তোমার কান্না একদম সহ্য করতে পারত না। আমাকে বলার সময়ই ও কেঁদে কেটে অস্থির। ও চলে আসবে কয়েকদিনের মধ্যেই। এভাবে কান্না করলে বেবির ক্ষতি হবে হিয়া, প্লিজ। পাশে নাফিসা বসে জড়িয়ে ধরে বলল, আপু, প্লিজ, এভাবে কান্না করিস না। ভাইয়া কালই আমাকে ব্যাপারটা জানিয়েছিল। ভাইয়া তোকে অনেকবার জানাতে চেয়েছে, কিন্তু পারেনি। তুই যেতে দিতি না, কান্নাকাটি শুরু করতি। তোর কান্না উপেক্ষা করে ভাইয়া যেতে পারত না। তোর প্রতি ভাইয়ার ভালোবাসাটা আমি খুব কাছ থেকে দেখেছি। চিঠি লেখার বুদ্ধিটা আমি আর মলি আপু ভাইয়াকে দিয়েছি। ভাইয়া তোকে ঘুম থেকে উঠাতে যেও বারবার থেমে গেছে। বাধ্য হয়ে আমাদের বুদ্ধিটা কাজে লাগিয়েছে। আমি নাফিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দুজনের দিকে আঙ্গুল উঠিয়ে বললাম, স্বপ্ন মনে হচ্ছে। উনাকে তাড়াতাড়ি বের হতে বল। আমি জানি তোরা মজা নিচ্ছিস আমার সাথে। তুই এর আগেও এমনটা করেছিলি। কাউকে বিশ্বাস করি না। উনাকে বের হতে বল। সাথে সাথেই রুমের ভেতর অনিম ভাইয়া ঢুকলেন। সাথে ওই ডক্টর আঙ্কেলও ঢুকলেন। অনিম ভাইয়া আমার পাশে বসে বললেন, ইফাজ ডক্টর আঙ্কেলকে কাল রাতেই ইনফর্ম করে রেখেছিল। উনি হসপিটাল ফেলে আর্জেন্ট ভেবে এখানে এসেছেন। দেখি বেডে উঠে বসো। অনিম ভাইয়া মলি আপু আর নাফিসাকে ইশারায় আমাকে হাত ধরে তুলতে বললেন। আমি কাউকে আমার হাত ধরতে দিলাম না। দুজন জোর করে আমাকে টেনে তুলল। আমি নাফিসাকে জড়িয়ে ধরে বললাম, উনি কি সত্যি চলে গিয়েছেন? হ্যাঁ আপু। আমাকে একবার বলতে পারতো। আমি উনাকে কিচ্ছু বলতাম না, বিশ্বাস কর। উনাকে আমি হাসিমুখে বিদায় দিতাম। একটুও কান্নাকাটি করতাম না। শুধু শুধু উনি ভয় পেয়েছেন। তুমি এখন এরকম বলছো আপু। কিন্তু ভাইয়াকে বিদায় দেওয়ার সময় তুমি এখনকার মতোই চিৎকার করে করে কাঁদতে। তুমি কি মনে করো তোমাকে আমি চিনি না? ভাইয়া চেনে না? আমার মতে ভাইয়া একদম ঠিক কাজ করেছে। তুমি ঠান্ডা মাথায় নিজের দিক থেকে ভেবে দেখো। উনাকে আমি একটুও ক্ষমা করব না। আমার হাতে পায়ে ধরলেও না। আমি আমার বাবুদের উনাকে দিব না। এইটাই উনার সর্বোচ্চ শাস্তি। এই অবস্থায় উনি আমাকে ফেলে চলে গেছেন। অনিম ভাইয়া বললেন, গুড ডিসিশন। একদম বেবিদের দিবে না। সর্বোচ্চ শাস্তি, গুড। মলি আপু উনার ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ইফাজ কল করেছে, নাও। আমি মুখ ঘুরিয়ে বললাম, বলবো না কথা। নাফিসা ফোনটা নিয়ে আমার কানে ধরে বলল, প্লিজ, আপু একবার কথা বল। আমি কোনো কথা বললাম। উনি ফোনের অপাশ থেকে বারবার সরি বলছেন। আমি কিচ্ছু বলছি না। আমাকে চুপ থাকতে থেকে উনি বললেন, রুমে সিসি ক্যামেরা লাগানো। আমি লাইভ দেখতে পাচ্ছি তোমাকে। আমি চমকে উঠে পুরো রুমে একবার চোখ বুলালাম। উনি বললেন,
এভাবে খুঁজলে তো পাবে না টিয়া পাখি। আমি জানি আপনি রুমে লুকিয়ে আছেন। প্লিজ, বের হন না। ভিডিও কলে কিছুক্ষণ উনার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। উনি সত্যি সত্যিই থাইল্যান্ড চলে গেছেন। আমি কান্না আটকে রাখতে পারছিই না। বারবার চোখ মুছতে মুছতে চোখ পোড়াচ্ছে। ব্যথাও করছে খুব। নাফিসা এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে দিল। আমি খেলাম না। ডক্টর আঙ্কেল চেক আপ করে চলে গেলেন। অনিম ভাইয়া চুপচাপ সোফায় বসে আছেন। মলি আপু চুপচাপ পাশে বসে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। নাফিসা নীরব হয়ে বসে আছে। তুলি ফ্লোর পরিষ্কার করছে। আমি বেড থেকে নেমে আমার আর উনার ভেঙে যাওয়া ছবির ফ্রেমটা তুলে আলমারিতে রেখে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুমের মেঝেতে বসে কিছুক্ষণ নিঃশব্দে কান্না করে ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। জীবন কি এভাবেই হুট করে এলোমেলো হয়ে যায়? এত বড় একটা কথা চেপে উনি দুদিন ধরে কি সুন্দর নর্মাল বিহেভ করলেন, আমি একটুও টের পেলাম না। আমি ডাইনিং এ এসে প্রতিদিনের মতো ব্রেকফাস্ট করলাম। কাল এই সময় উনি পাশে ছিলেন, কিন্তু আজ নেই। আবার চোখ ঝাপসা হয়ে আসছে। নাফিসাকে ডেকে বললাম আমার ফোনটা নিয়ে আসতে। নাফিসা ফোনটা টেবিলে রেখে চলে গেল। আমি আন্টির নাম্বার বের করে আন্টিকে কল দিলাম। সাথে সাথেই আন্টি রিসিভ করে বললেন, হ্যালো, আসসালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। ইয়াশ কোথায়? এই তো পাশেই। কথা বলবে? জি। আচ্ছা, দিচ্ছি। ভাবি, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো না। তুমি কবে আসবে? বাড়ি যেয়ে ওখান থেকে সরাসরি ড্রাইভার আঙ্কেলের সাথে তোমার ওখানে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে। মা, কে দাও? ইয়াশ আন্টিকে ফোন দিলেন। আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। ডাইনিং টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করলাম। উনার দুষ্টু দুষ্টু চেহারাটা চোখের সামনে ভাসছে। এই মুহূর্তে উনি আমার পাশে থাকলে কি করতেন? মাথায় কারোর স্পর্শ পেতেই আমি চোখ খুলে তাকালাম। মলি আপু আমার মাথায় হাত রেখে পাশে দাঁড়িয়ে আছেন। আমি টেবিল থেকে মাথা তুললাম না। আপু আমার পাশের চেয়ার টেনে বসে সেই মামার মতো টেবিলে মাথা রেখে আমার দিকে তাকিয়ে বলল, লাইফটাই এরকম, অলওয়েজ সারপ্রাইজ। কিছু সারপ্রাইজ আমাদের আনন্দ দেয়, কিছু সারপ্রাইজ দেয় কষ্ট। তুমি যেভাবে আজ কান্না করেছ, ইফাজ অনিমকে জড়িয়ে ধরে ঠিক সেভাবেই কান্না করেছিল। যাওয়ার সময় বারবার বলেছিল দেখে রাখবি কিন্তু আমার জানটাকে। ও কান্না করলে একদম কান্না করতে দিবি না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনিম তোমার পিক তুলে ইফাজকে সেন্ড করছে। এই যে আমি তুমি এখানে এভাবে টেবিলের উপর শুয়ে আছি, দেখো গিয়ে এটাও সেন্ড করেছে। প্লিজ, নো কান্নাকাটি। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করা একদম বারণ। এত কান্নাকাটি করলে মাথা ব্যথা করবে। এটার এফেক্ট বাবুর উপরও পড়তে পারে। আঙ্কেল কিন্তু এইসব বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। আপু একনাগাড়ে এক একটা কথা বলেই যাচ্ছেন। আপুর কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু ব্রেইনে ঢুকছে না। কিছুক্ষণ পর নাফিসা এসে মলি আপুর চেয়ার ধরে পেছনে দাঁড়ালো। আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি নাফিসার দৃষ্টি উপেক্ষা করে চোখ বন্ধ করলাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ ওভাবেই ছিলাম। আপু আমাকে তুলে বেডরুমে নিয়ে এসে শুয়ে থাকতে বললেন। আমি বেডে শুতেই আপু একটা কম্বল দিয়ে মাথা থেকে পা অবধি সমস্ত শরীর ঢেকে দিলেন। আপু নিশ্চয় আমাকে কান্না করার সুযোগ করে দিলেন। সবাই আমাকে এত কেন বুঝে? বিকেলের দিকে কিচেনে ঢুকতেই দেখলাম 6টা ছোট ছোট আচারের বয়াম শারীরিকভাবে সাজানো। দেখেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এই পর্যন্ত কয়েকবার ওনার সাথে কথা বলেছি কিন্তু উনি একবারও এগুলোর কথা বলেননি। আমি সবগুলো বয়াম বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কেঁদে দিলাম। একটা খুলে খেতে শুরু করলাম। নাফিসা দরজার পাশ থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, সেটা আমার চোখের আড়াল হলো না। আমি পেটে হাত রেখে মনে মনে বললাম, তোদের খালামনি তোদের মা, এর বিরহের কান্না লুকিয়ে লুকিয়ে দেখছে রে। অর্ধেক আচার শেষ করে হাত ধুয়ে একটা বয়াম সাথে নিয়ে রুমে চলে এলাম।
মলি আপু আমাকে কিছুক্ষণ একা থাকার সুযোগ করে দিয়ে অনিম ভাইয়াকে নিয়ে রুমের বাহিরে চলে গেলেন। আমি আলমারির দিকে পা বাড়ালাম। উনার কয়েকটা শার্ট রেখে বাকি সবগুলোই নিয়ে গেছেন। আমি নিজের হাতে উনার লাগেজ গুছিয়ে দিলে কি খুব ক্ষতি হতো? আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিতে পারিনি। আমি সবগুলো শার্ট প্যান্ট টি শার্ট বের করে বেডের উপর রাখলাম। আমি কম্বলের ভেতর ঢুকে শার্ট প্যান্টগুলো জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম। হঠাৎ কেউ পেছনে থেকে গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিল। সাথে সাথেই বলে উঠল, ভাবি। ইয়াসের দিকে তাকাতেই দেখলাম ওর চোখে মুখে আনন্দের ছাপ। কতদিন পর ভাবিকে দেখল সে। ইয়াস জুতো খুলে কম্বলের ভেতর ঢুকে শুয়ে পড়ল। আমি ইয়াসের চুলগুলো পেছনের দিকে ব্রাশ করতে করতে বললাম, ঠান্ডা কমেছে? হুম। আসতে এত লেট হলো কেন? আম্মুর সাজুগুজু করতে করতে লেট হয়ে গেছে। আমার বুকের ভেতর ধুক করে উঠল। মা এসেছে তোমার সাথে? হুম। ড্রয়িং রুমে। আমি ধরফর করে উঠে বসলাম। ইয়াসও উঠে বসল। হামাগুড়ি দিয়ে পায়ের কাছ থেকে আচারের বয়াম এনে আমার সামনে ধরে বলল, আচার? হুম। খাও তুমি? উহুম। ওহ। ইয়াস আচার সাইড টেবিলে রেখে দিল। আমি বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বের হলাম। উনার শার্ট প্যান্ট আলমারির ভেতর রেখে একটা শাল বের করে গায়ে জড়িয়ে নিলাম। ইয়াসকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলাম। আন্টি অনিম ভাইয়া, মলি আপু, নাফিসার সাথে বসে বসে গল্প করছিলেন। আমাকে দেখতে পেয়ে উঠে এসে জড়িয়ে ধরে বললেন, ইস, চেহারার কি অবস্থা করেছ! এত ভালোবাসা আমার ছেলে রাখবে কই? আন্টি আমার থুতনি ধরে আবার বললেন, ও চলে আসবে। তোমার বাবা তো ওর সাথে আছেই। একদম টেনশন করো না, কিচ্ছু হবে না। আমি ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। আমার চোখে পানি টলমল করছে। চোখ বন্ধ করলেই টুপ করে পানি পড়বে। চোখ খোলা রাখা সত্ত্বেও গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। আন্টি আমাকে একটানে জড়িয়ে ধরে বললেন, মেয়ের কাণ্ড দেখো, চলে আসবে তো ও। আচ্ছা, তোমার বাবাকে বলে ইফাজকে তাড়াতাড়ি দেশে পাঠানোর ব্যবস্থা করছি। ভাবি, ভাইয়া চলে আসবে, কান্না করো না। ইয়াস আমার হাতের আঙ্গুল ঝাঁকিয়ে কথাটা বলল। ইয়াসের কথা শুনে সবাই হেসে দিল। আমি সবার অগোচরে ইয়াসের হাত শক্ত করে ধরলাম। ইয়াসও আমার হাত শক্ত করে ধরল। আন্টি আমার কপালে চুমু দিয়ে বললেন, আমি তোমার বাবাকে বলে সব ব্যবস্থা করছি। আর কান্নাকাটি করা চলবে না। দেখি এখন একটু হাসো। আমি ঠোঁট প্রসারিত করলাম। অনিম ভাইয়া আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন, নাও, কথা বলো। আন্টি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি অনিম ভাইয়ার কাছ থেকে ফোনটা নিয়ে রুমে চলে এলাম। উনি বললেন, কতবার কল দিলাম, ধরলে না কেন? শুনিনি। উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাগ কমেনি? আসবেন কবে? কাজ শেষ হলে। আমি নির্দিষ্ট টাইম জানতে চেয়েছি। ওভাবে বলতে পারবো না। ড্যাশ কমা ডট। প্লিজ, একটু নর্মালি কথা বলো না। কষ্ট হচ্ছে আমার। আমি বিছানার চাদর আঁকড়ে ধরে নিজেকে কান্না থেকে বিরত রাখার চেষ্টা করলাম। উনি বললেন, আপনি নাকি আমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্ল্যান করছেন? শাস্তিটা তো আপনি জীবনেও মানবেন না। প্ল্যান করে লাভ কি? আমারও তাই মনে হয়। ক্যান্সেল করে নতুন কোনো শাস্তির কথা ভাবো। মলি আপু সাজেস্ট করলো 1 বছর আমাকে টাচ করার পারমিশন না দেওয়া। ওটার থেকে এটা বেটার, তাই না? 1 বছর? হু, কম হয়ে গেল? হুম। আর একটু বাড়াও। 10 মাস? উনি হাসলেন। বললেন, উহু, আর একটু বাড়াও। 7 মাস? এবার উনি উচ্চস্বরে হেসে বললেন, তুমি থাকতে পারবে তো? মানে? শাস্তিটা আপনার, আমার না। বাহ, তুমি আমাকে যা খুশি তাই করতে পারবে, বাট আমি তোমাকে টাচ পর্যন্ত করতে পারবো না? হু, ওকে, মেনে নিলাম শাস্তি। সিসি ক্যামেরার হদিস পেয়েছো? হুম। অনিম ভাইয়া, মন কি এখনো খারাপ নাকি কথা বলে একটু ভালো লাগছে? আপনি দেখে যান। আমি জানি ভালো লাগছে, তোমার আরো কথা বলতে ইচ্ছে হচ্ছে। হুট করে কাটবেন না তো ফোন? হুট করে কেন কাটবো?
তোমাকে বলেই কাটবো। আমি ফ্লোরে পায়ের বৃদ্ধাঙ্গুল ঘষতে ঘষতে বললাম, আমি যে প্রেগন্যান্ট এটা অনিম ভাইয়া আর মলি আপুকে কখন বলেছেন? আসার সময়ে। উনারা কাউকে বলে দিবেন না তো? আমি জেনে শুনেই ওদেরকে জানিয়েছি। সব ধরনের হেল্প পাবে ওদের কাছ থেকে। আর নাফিসা তো আছেই। যতদিন আপনি না আসবেন ততদিনই কি ওরা বসে বসে আমাকে পাহারা দেবে? ইয়েস ম্যাডাম। নাফিসা তোমার ওখান থেকেই কলেজ করবে আর মলি ফ্রি একটা মেয়ে। ওর লাইফে অলওয়েজ ফ্রাইডে চলে। ইফাজ, প্লিজ কাম। হঠাৎ আঙ্কেল উনাকে ডাকলেন। আঙ্কেল কি উনার আশেপাশেই আছে? উনি বললেন, টিয়া পাখি। বুঝতে পেরেছি। রাখছি। আমি কাটলাম না। উনিও কাটলেন না। কয়েক সেকেন্ড পর উনি বললেন, প্লিজ। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাথে সাথেই কেটে দিলাম। পরের দিন সকালে আমি নাফিসাকে বাসায় পাঠিয়ে দিলাম। আব্বু বাসায় নেই, আম্মু একা। নাফিসারও সামনে পরীক্ষা। মলি আপু তো আমার কাছে আছেনি। শুধু শুধু নাফিসার থাকার দরকার কি? সারাদিন মলি আপু আমার আশেপাশেই হাঁটাহাঁটি করেন। টুকটাক কথা বলা থেকে শুরু করে সব ধরনের সাহায্য উনার কাছ থেকে পাচ্ছি। রাতে ইয়াশকে মাঝখানে শুইয়ে দিয়ে দুজন দুপাশে শুয়ে পড়ি। আপু সারাক্ষণ বিভিন্ন ধরনের হাসি তামাশা, ভার্সিটি লাইফের বিভিন্ন ধরনের কুকীর্তি শেয়ার করে আমাকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করছেন। একদম মন খারাপ হতে দিচ্ছেন না। অনিম ভাইয়া কিছু সময়ের জন্য এসে আবার চলে যাচ্ছেন। অনিম ভাইয়া একদিন হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছিলেন, আঙ্কেল এরকম হুটহাট কাজের প্রেসারে ৩-৪ মাসের জন্য দেশের বাহিরে প্রায়ই যান। অনিম ভাইয়া কথাটা বলার সাথে সাথেই জিভ কেটে বলেছিলেন, এইবার মনে হয় আঙ্কেল বেশি দিন থাকবে না, হিয়া। সম্ভবত এবার তাড়াতাড়িই চলে আসবে। সেদিন রাতেই উনাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, আপনি আসবেন কবে? উনি কিউট ভয়েস টোনে খুব সুন্দর করে আমাকে, টিয়া পাখি, ডেকে বলেছিলেন, কাজ প্রায় কমপ্লিট। কিছুদিনের মধ্যেই ব্যাক করব। আমি অনিম ভাইয়ার কথাটা বলতেই উনি বলেছিলেন, এইবার এত টাইম লাগবে না আব্বুর। আমি তো এবার সাথে থেকে হেল্প করছি। আমি দীর্ঘশ্বাস ফেলে সেদিন ফোন কেটে দিয়েছিলাম। ইয়াশকে রাতে আগের নিয়মে আমিই পড়াই। শুধু পাশে উনি থাকেন না। উনি যখনই সময় পাচ্ছেন ফোন করে আমার খোঁজখবর নিচ্ছেন। দিনের বেলায় বলতে গেলে সময়ই পান না। রাতে যা একটু সময় পান আমি প্রেগন্যান্ট বলে রাত জেগে কথা না বলে তাড়াতাড়ি ঘুমোতে বলেন। প্রতিদিন সকালে উঠে ফোনটা আগে হাতে নেই। উনার, গুড মর্নিং মাই ডিয়ার টিয়া পাখি। মেসেজটা স্ক্রিনে ভেসে উঠতেই আনমনে ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে ওঠে। উনি বাংলাদেশের টাইম অনুযায়ী প্রতিদিন সকালে এই কাজটা করেন। আমি সাথে সাথেই রিপ্লাই দেই, গুড মর্নিং টুনটুনিদের আব্বু। আমার মেসেজ পাওয়ার সাথে সাথেই উনি বুঝে যান আমি ঘুম থেকে উঠেছি। সাথে সাথেই কল নয়তো ভিডিও কল দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে আমাকে খুশি রাখার চেষ্টা করেন। প্রতিদিন এভাবেই উনি আমার একাকিত্ব সকালের সঙ্গী হন। একদিন তো ভুলে মুখ ফসকে বেরিয়ে পড়েছিল, এখন সকালের ব্রেকফাস্ট কিভাবে করেন? প্রত্যুত্তরে উনি হেসে বলেছিলেন, আমার টিয়া পাখির দুটো শাড়ি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সেটা দিয়েই আমি আগের মতো সকালের আসল ব্রেকফাস্টটা সেরে ফেলি। দেন আব্বুর সাথে নকল ব্রেকফাস্ট করি। কথাটা শোনামাত্রই চোখে জলের ভিড় জমেছিল সেদিন। মাঝখানে একটানা দুদিন উনি কথা বলতে পারেননি। কাজের প্রেশার অনেক। 3 দিনের মাথায় ফোন করে যখন ক্ষমা চেয়েছিলেন আমি কোনো কথা বলিনি। যতক্ষণ পর্যন্ত না আমি ক্ষমা করেছি ততক্ষণই উনি আমার সাথে কানেক্ট ছিলেন। যেটা 38 মিনিটের উপর চলে গিয়েছিল। 1.5 মাসের মাথায় উনি বললেন, টিয়া পাখি, একটা কথা ছিল, বলবো? রাত 2টার সময় উনি কল করে একটা কথা বলার জন্য পারমিশন চাচ্ছেন। আমি ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, রাত 2টা বাজে। জানি। গভীর ঘুমে নিমজ্জিত ছিলাম। সেটাও জানি। বাবুরাও ঘুমোচ্ছিল। জানি। রাত 2টোর সময় তাদের বাবা তাদের মা কে কল করে একটা কথা বলার জন্য পারমিশন নিচ্ছে। তাদের বাবা কি কাজটা ঠিক করলো? খুশির খবর।
তাই ভাবলাম গভীর রাতে স্পেশাল মানুষটাকে স্পেশালভাবে দেই। আমি উঠে বসে বললাম, এই মুহূর্তে আমার কাছে খুশির খবর একটাই, সেটা হলো আপনার দেশে ফেরার খবর। উনি কেসে বললেন, এখন যদি আমি বলি আমরা দেশে ব্যাক করছি, তুমি কি খুব খুশি হবে? কি? ইয়েস। বাবুদের বাবাই আসছে। সত্যি। ড্যাশ কমা ডট। উনি চুপ। আমি বললাম, ফ্লাইট কখন? আমরা ফ্লাইটে। আমি সাথে সাথেই মুখ চেপে নিজের ভেতর থেকে আসা আনন্দের চিৎকারটাকে কন্ট্রোল করে বললাম, তার মানে আজ? হুম। রাতের ঘুম হারাম করে দিলাম নাকি? একদম না। উনি ফ্লাইটে আছেন বলে বেশিক্ষণ কথা বলতে পারলেন না। কিছুক্ষণ কথা বলেই রেখে দিলেন। পাশে ইয়াশ ঘুমিয়েছিল। ইয়াশের পাশে মলি আপু। আমি আস্তে করে বেড থেকে নেমে পা টিপে টিপে মলির আপুর কাছে যেয়ে ফিসফিস করে বললাম, আপু, ইফাজ আসছে। আপ ভয় পেয়ে লাফ দিয়ে উঠে বলল, নড়েছে? নড়েছে? আমি দ্রুত আপুর মুখ চেপে ধরে বললাম, ইয়াশ উঠে পড়বে, আস্তে। আপু চোখ ঢলতে ঢলতে বলল, বেশি জোরে কিক মেরেছে? কেউ কোনো কিক মারেনি। ইফাজ ফ্লাইটে। উনি আসছেন। আমার কথা শুনে আপু হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর বলল, ওর না কয়েকদিন পর আসার কথা? হুম। তাহলে? জানি না। আপু কিছুটা রেগে গিয়ে বলল, এত রাতে তোমাকে জাগিয়ে খবরটা না দিলেই কি চলছিল না? প্রেগন্যান্ট বউ, এমনিতেই এখন রাতে ঠিকঠাক ঘুমোতে পারে না, তার উপর এইরকম একটা সারপ্রাইজ দিয়ে রাতের ঘুমটা নষ্ট করলো। আক্কেল বলতে কিছু নেই নাকি? আপু প্লিজ এভাবে বোকা না। কষ্ট পাই। হুহ। কথাগুলো এমনি এমনি বলছি না। তোমাদের কাউকে নিয়ে আমার টেনশন না। আমার টেনশন তোমাদের বেবিকে নিয়ে। একটা রাতই তো। কিচ্ছু হবে না। বলেই আমি কিচেনের দিকে পা বাড়ালাম। আপু দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কোথায় যাচ্ছ? কিচেনে। নো ওয়ে। এই অবস্থায় ওর জন্য স্পেশাল কিচ্ছু করতে হবে না। যাও শুয়ে পড়ো। আপু বেশি কিছু করব না। জাস্ট মিষ্টি জাতীয় কিছু একটা করি, 5 মিনিট লাগবে। নো। 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 বলে আপু জোর করে আমাকে বেডে শুইয়ে দিয়ে বললেন, চুপচাপ ঘুমিয়ে পড়ো। বসে বসে আজ রাত তোমাকে পাহারা দেব। সোনু চালাকি। বেশি টাইম লাগবে না। প্লিজ। উফ। হিয়া। আর একটা কথা বললে দেখো কি করি। চোখ বন্ধ করো। আমি সাথে সাথেই চোখ বন্ধ করলাম। আমি শিওর আমি এখন কিচ্ছু করতে পারবো না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে একবার চোখ খুলে দেখলাম আপু কি করে। আপু সেভাবেই দাঁড়িয়ে আছে। চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। কিছুতেই ঘুম আসবে না আজ রাতে। আপু পাশে বসে মাথায় হাত বুলানো শুরু করলো। ওহ মাই গড। প্লিজ আপু, হাতটা সরিয়ে নাও। আমার ঘুম চলে আসবে। আমি ঘুমোতে চাই না। প্লিজ। আপু আরো নিবিড়ভাবে হাত বুলানো শুরু করলো। আমি এই মুহূর্তে মোটেও ঘুমোতে চাচ্ছি না। গরম নিঃশ্বাস আমার গালে পড়ছে। আমার পুরো দেহ বেঁধে রাখা। হাত পা নাড়াতে পারছি না। নিশ্চয় আপুর কাজ। আমি জোরে একটা চিৎকার দিয়ে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। আমার পায়ের উপর হাফ প্যান্টওয়ালা লম্বা একটা পা। আমি ভয়ে চিৎকার দিয়ে পাশ ফিরে বললাম, ইয়াশ শস। চোখের পলক ফেলার আগেই ইফাজ একটানে আমাকে শুইয়ে দিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে বললেন, টিয়া পাখি। ইয়াশ মলির সাথে স্কুলে চলে গিয়েছে। আমি সারা শরীর কেঁপে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। আমি কাপা হাতে উনার গালে হাত রাখলাম। উনি কিউট একটা হাসি দিলেন। অন্য হাত উনার বুকের ঠিক মাঝখানটায় রাখলাম। উনি খালি গায়ে, উনার বুকের ভেতর কাঁপছে। প্রচণ্ড জোরে জোরে কাঁপছে। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম। ঘোর লেগে যাচ্ছে। উনি আমার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বললেন, টিয়া পাখি। হুম। আমি কম্পিত কণ্ঠে জবাব দিলাম। উনি আরেকটা চুমু দিয়ে বললেন, এটা কি পড়েছ? আমি চোখ খুলে উনার দিকে তাকালাম। এক চোখের পানি অন্য চোখের পাতার উপর দিয়ে দুই চোখের পানি মিলিত হয়ে গড়িয়ে উনার বাহুর উপর পড়ল। উনি চোখের পানি মুছে দিলেন। আমি চোখ নামিয়ে বললাম, মেক্সি।
আমি রুমে ঢুকে যখন এই লুকে আমার ঘুমন্ত পরীকে দেখলাম, ওহ মাই গড, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। মলি আর ইয়াশকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে কোনোরকমে শাওয়ার নিয়ে সেই যে বিসমিল্লাহ বলে ঝাপটে ধরে শুয়েছিলাম, আর ছাড়ার নাম নেইনি। তুমি তো দেখলাম খুব আরাম পেয়েছিলে। কি সুন্দর গুটিসুটি মেরে বাবু হয়ে এই বুকের ভেতর ঢুকে গিয়েছিলে, মাই গো। মনে হলো কতদিন আমার টিয়া পাখিটা তৃষ্ণার্ত ছিল।